আমার এই চ্যানেলে গদ্য পদ্য ও কিছু স্মৃতিতে আমি অনেক কিছুই লিখেছি, অনেক কবিতাও পড়েছি, কিছু অতীতের স্মৃতিচারণাও করেছি, কিন্তু নিজের জীবন সম্পর্কে অনেকটাই কিছু বলিনি। যদিও ছোটোবেলার কিছু কথা বলেছি, কিন্তু জীবনের যে পুরো অংশ আজকে আমি যেখানে পেশে পৌঁছেছি, সেই পৌঁছানোর যে অধ্যায়গুলো, সেই অধ্যায়গুলো সম্পর্কে আমি বলিনি বা লিখিনি এই ইউটিউবের এই চ্যানেলে। আমার ডেস্কটপে বসার ক্ষমতা নেই, আমার মোবাইল নিয়ে হ্যান্ডেল করার ক্ষমতা নেই, এমনই শরীরের অবস্থা। এবং হার্ট বাল্ব অপারেশন হওয়ার পর থেকে আমার শরীরের অবস্থা আরও ডিটোরিয়েট করেছে। সেই জন্যে এখনও কিন্তু আমি ফেসবুকে ছোটো ছোটো করে মাঝে মধ্যে লিখছি বা পড়ছি, ভিডিও দিচ্ছি, ছোটো ছোটো করে ভিডিও দিচ্ছি রাজনৈতিক পরিবেশের প্রেক্ষিতে। কিন্তু এখানে এই ইউটিউব চ্যানেলে আমি সাধারণত খুব কম সেসব দিই, যা বা দিই সেটা শর্টে দিই, কিন্তু এইভাবে একটা বড় অংশে আমি দিই নাই, আর দিও না এখনও। আমি যেটা প্রথমেই বলি যে এটা লাইভ নয়, আমি জানি লাইভ কথাই আমার পক্ষে লাইভ করা হয়তো সম্ভব, কিন্তু এই মোবাইলে কিছু প্রবলেম আছে, করতে পারছি না, সেটা থাক। আমার জীবন যদি ছোট থেকে ধরেন, 3টে অধ্যায় আছে বিস্তৃত। একটা অধ্যায় আমার স্কুল ফাইনাল পরীক্ষা পর্যন্ত। সেই স্কুল ফাইনাল পরীক্ষাটা হয়েছিল 1959 সালে, 1959 সেই সময়। আর আমার তারপরেই, তার 1 বছর বাদেই আমার বাবা মারা যায়, এবং বাবার মৃত্যুর পর আমি খুব খানিকটা দিশেহারা হই, এবং আমাদের আর্থিক অবস্থাও বেশ খানিকটা বিলম্বিত হয়ে যায়। তারপর থেকে স্ট্রাগল কিছুটা করতেই হয়। যখন আমার প্রথম জীবনে আমি একদমই যখন ছোট, তখন আমার কাছে 2টো বাড়ি ভীষণভাবে স্মৃতি বিজড়িত ছিল। একটা বাড়ি আমার নিজের বাড়ি, নিশ্চয়ই এখনও আছে, 9/1 বলরাম বসু ঘাট রোড, খুবই খালপাড়ে। এই যে খালপাড় নিয়ে এত কথা হচ্ছে, যার হরিশ মুখার্জি রোড আর এই আমাদের হরিশ মুখার্জি রোড আর খালপাড়ের রাস্তাটা হরিশ চ্যাটার্জি স্ট্রিট, এটা নিয়ে অনেক কথা হচ্ছে। কিন্তু এইখানে অনেক অনেক সেলিব্রিটি আছেন, তারা, তাদের কথা আমি অবশ্যই বলবো, কিন্তু সেগুলো বলেছিও কিছু কিছু আমাদের পাড়ার লোক এই ক্যাপশানে। তবে তাদের কথা বলার আগে আমি নিজের কথা এখন বলি, কারণ নিজের তো সময় এসে গেছে, আমার বয়স 82 হয়ে গেছে, পুরোপুরি হ্যান্ডিক্যাপড, কোমরবিডিটিতে আক্রান্ত, মানে সব দিক থেকেই খানিকটা রিচেড কন্ডিশন আমার ক্ষেত্রে। আমার জীবনে 3টে অধ্যায় বলেছি। প্রথম অধ্যায়টা নিয়ে সিনেমার জগৎ নিয়ে আর নাটক নিয়ে জগৎ নিয়ে বলবো। তবে নাটকের জগৎটা আরও কিছুদিন এক্সটেন্ডেড হয়েছে, কিন্তু সিনেমা জগৎটা ক্যামেরার সামনে আমি আসা বন্ধ করে দিয়েছি স্কুল ফাইনাল পরীক্ষার আগেই। আমার মা চিরদিনই চাইতেন না আমি কোনো সিনেমাতে অভিনয় করি বা নাটকে অভিনয় করি, এসবে একদমই আমার মা নিষেধ ছিল। তার একটাই কারণ, আমি বলছি যে আমার 2টো বাড়ি নিয়ে স্মৃতি বিজড়িত। একটা আমার নিজের বাড়ি, আর একটা 9/2 বলরাম বসু ঘাট রোড। 2টো বাড়ি এখন পরিত্যক্তই বলা যায়। আমি দুটি মানুষ এখানে রয়েছে, আর সবাই গত হয়েছেন।
আর আমার বড় ছেলে মরে যাওয়ার পর বা মৃত্যুর পর আমি একবারে পুরো বিধ্বস্ত হয়ে গেছি অকাল মৃত্যুতে। যাই হোক, আবার বলছি, আমার প্রথম অধ্যায় এই দুটো বাড়িকে কেন্দ্র করে, তাই দুটো বাড়ির স্মৃতি আমি আবার নতুন করে বলছি। অনেক ছোট বয়সে, এই আমার 5 বছর এর একটু বেশি হবে, 9/2-তে একজন এসেছিলেন, বলেছি আমি হয়তো আগে, ধ্রুপদী সঙ্গীতের একজন শিল্পী, নাম ছিল তার সুনীল চ্যাটার্জি। সেই সুনীল চ্যাটার্জি ঘরে, আমাদের পাশেই তো, গায়ে লাগানো, আর এটা একতলা ঘর, একটা আলাদা ঘর, পুরো 9/2 বাড়িটা অনেকটাই বড়। তা আমি ওইখানে সুনীল চ্যাটার্জির ঘরে চলে যেতাম। উনি আমাকে বলতেন, তুই আসবি কিন্তু সোম থেকে শুক্র এর মধ্যে পড়াশোনা করে, নিশ্চয়ই তুই কিছু পড়াশোনা করিস, যত বয়স কমই হোক না কেন, তো অবাক কত না, তুই তো নিশ্চয়ই বিদ্যাসাগরে ওই পড়িস নিশ্চয়ই, বর্ণপরিচয় থেকে আরম্ভ করে সবগুলো। তাই ওই পড়াশোনাটুকু সেরে তুই যদি আমার কাছে আসতে চাস আসিস। তা আমি ওখানে যেতাম, গল্প শুনতাম, নানা গল্প, গানের গল্প, জলসার গল্প, গল্প করে কেটে যেত অনেকটা সময়। আমি সোম থেকে শনি যেতাম, রবিবার ওনার মানা ছিল, আমি যেতাম না। আমি গান গাইতাম। আমি বললাম যে আমার গান গাওয়াও একটা খুব মজার কথা, গান গাওয়ার ব্যাপারে আমার খুব ইচ্ছে ছিল। সেই গান গাওয়াটা অভ্যেস হয়ে গেছে। আমাদের পাড়ার একটা ক্লাব ছিল, সেই ক্লাবে, ইলিশিয়াম ক্লাব, সেখানে আমাদের যে সরস্বতী পুজো হতো, সেই সরস্বতী পুজো বিসর্জনের সময় গান গাইতে গাইতে বিসর্জনের যে প্রসেশনটা হতো, পাড়ার সবাই গান গাইতো, ছেলেমেয়েরা, আর আমি সেখানে উঠে দাঁড়িয়ে এই লরিতে নাচতাম। যাই হোক, এতই ছোটো ছিলাম, কী নাচতাম তাও জানি না, কিন্তু নাচতাম। আর সেই গানগুলো লেখা হতো, লিখতেন আমাদের প্রেমেন্দ্র কুমার মিত্র, আমাদেরই প্রতিবেশী, আমাদের পাড়ার লোক। এই ক্যাপশনে আমি লিখেছি অবশ্যই। তা যাই হোক, সেই করতাম, আর ওনার কাছে গানের গল্প, জলসার গল্প শুনতাম। তবে উনি ধ্রুপদী শিল্পী ছিলেন, ফলে বেশি আধুনিক গান আমি শুনতে পেতাম না। তবু আধুনিক গানে আমার প্রচণ্ড ভালো লাগতো, আধুনিক গানগুলো, বুঝি না বুঝি। তারও একটা কারণ ছিল, 9/2-তে যেমন এই ধ্রুপদী সঙ্গীত শিল্পী ছিলেন, 9/1-এ আমার নিজের দাদা করতেন গণনাট্য সংঘ, এবং অনেক গণনাট্য সংঘের একজন পুরনো কর্মী, একদমই পুরনো কর্মী, নাটকের, অভিনয়ের এবং পরিচালনা সব কিছুতেই তিনি ছিলেন ইনভলভ। এখানে আমাদের গণনাট্য সংঘের, আমাদের বাড়িতে গণনাট্য সংঘের রিহার্সাল হতো, সেই রিহার্সালও শুনতাম। সেখানে সব আর্টিস্ট আসতো, পরে যারা সব তাবর নাম করা আর্টিস্ট হয়েছেন, সেই সব আর্টিস্টরা আমাদের বাড়িতে আসতো, উৎপল দত্ত থেকে শুরু করে আরও অনেকে। এটা হয়তো পরের পর্বে নামগুলো বলবো আমি একে একে, কারা কারা আসতেন। তারা অভিনয় করতেন। আর আসতেন সলিল চৌধুরী। সলিল চৌধুরী শুধু গানের জন্যে আসতেন না, তার শ্বশুরবাড়ি ছিল, আমি বলছি শ্বশুরবাড়ি ছিল প্রথম স্ত্রীর, একই আমাদের সলিলদা যাকে প্রথমে বিয়ে করেছিলেন, আমরা পুরোহিত মশাইয়ের মেয়ে, সেই বৌদি আর কি, আমাদের জ্যোতি বৌদি। সেই জ্যোতি বৌদির বাড়িটা ছিল পুনঃ সিনেমার পেছনে একটা গলিতে। তাহলে সলিলদা যতই দূরে থাকুন না কেন, আমাদের যে ওই আমার যেটা মনে হয় সোনারপুর,
ওই অঞ্চলে উনি থাকতেন আর আসতেন প্রায় প্রতিদিনই আসতেন, একচুয়াল কলকাতায় আসতেন, এসে এখানে আমাদের বাড়িতে এসে আড্ডা মারতেন। ওনার রিহার্সাল দিতেন গানের। ওনার দুজন সহকারী পরিচালককে আমি চিনতাম, তাদের নিয়েও বড় কথা বলবো। তারা খুব মানে আমি কী বলবো, ট্যালেন্টেড। আর সৈয়দ কথা তো নাই বা বললাম। তো এরা গাইতো, গানের রিহার্সালও দিত, আমি আবার তাদের সঙ্গে গাইতাম টানতাম, এরকম ব্যাপার। 9/2-তে আমার যিনি বললাম ধ্রুপদী শিল্পী ছিলেন, তার বাড়িতে একদিন রবিবার দেখলাম এই একজন ফর্সা মতো ভদ্রলোক, বেশ লম্বা, তানপুরা নিয়ে কী সব করছে। তা আমি আর ওদিকে তাকাইনি, কারণ আমাকে তো রোববার যাওয়া আমাকে বন্ধ ছিল, ওখানে যেতাম না, কারণ উনি রেয়াজ করতেন বা বন্ধুবান্ধব আসতো, কিছু না কিছু এই করতেন। কারণ উনি বললামই যে ধ্রুপদী শিল্পী ছিলেন। তা আমি সেদিকে যাইও নি, আমি বাড়িতেই ছিলাম। এমন সময় আমার কাছে ডাক পড়ল একবার, পাশেই তো রক হয়েছে, সেই রকে চিৎকার করে সুনীলদা আমাকে ডাকলেন। আমি তো অবাক হয়ে গেলাম, আর ঢুকে দেখলাম ওইরকম লম্বা মতো ভদ্র লোক রয়েছে, তনপুরা একটুখানি তাল মারছেন। তখন আমি বুঝিনি কিছু। তুমি বললাম, কেন তুমি ডাকছো কেন আমাকে? তখন বললো, তোর ওই গানটা শুনিয়ে দিতে, তুই যে আমাকে শুনিয়েছিলিস, কোনো এক গায়ের বধূর কথা তোমায় শোনাই শোনো, রূপকথা নয় সে নয়, আরে একে শুনিয়ে দে, শুনিয়ে দে। পরে বলছি, এটা ইনি কে? তুই কি বুঝবি কি ইনি কে? যাই হোক, গানটা শুনিয়ে দে। আমি তো একদমই এতই, তখন 6 বছরের বয়স হয়নি প্রায়। আমি তো সঙ্গে সঙ্গে বললাম যে আমার সঙ্গে তবলা বাজাবে কে? আমার তখন সেই ভদ্রলোক বললেন, আমি বাজাবো। আমি তো শুনে ঠিক আছে, তুমি বাজাবে, তুমি তাহলে বাজাও। বলতে তিনি তবলার সামনে টেনে নিলেন, আমি গান গাইলাম। এখন কথাগুলো পুরো মুখস্থ না থাকলেও সেই কোনো এক গায়ের মধু কথা তোমায় শোনাই শোনো, রূপকথা নয় সে নয়, জীবনের মধু মাসের কুসুম ছিঁড়ে গাঁথা মালা শিশির ভেজা কাহিনী সেই শোনাই শোনো। সেই গান পুরোটা গেয়ে দিলাম। তারপরে খানিকক্ষণ বাদে যখন গানটা প্রায় শেষ হয়ে আসছে, তখন উনি তবলাটা কিন্তু আমাকে তাল দিয়ে যাচ্ছেন পটাস পটাস করে। তারপর হঠাৎ করে আমি হাত দেখিয়ে বললাম তবলাটা থামাতে। থামানোর পরে আমি গাইলাম, আজও যদি তুমি কোনো গায়ে দেখো ভাঙা কুঠিরেরও শাড়ি, যেন সেই গানে বলে যা ছিল সেটা গাইলাম। খুব ভালো হয়েছে বলল মানুষটি, খুব ভালো গেয়েছিস তুই, বললেন মানুষটি। পরে জেনেছিলাম, আমি যখন আরেকটু বড় হলাম সেই সময়, আর একটু বড় হতে, যে নাম তার হেমন্ত মুখার্জি। আমি তো জানি হেমন্ত মুখার্জি গাইয়েছেন এটা। বললে আমাদের এখানে সবাই গাইতো, এই সবাই এখানে যারা রিহার্সাল দিতে আসতো, সলিলার গ্রুপ, সেই গ্রুপটা সবাই এই গানটা গাইতো, মাঝে মধ্যেই গাইতো। তাই জন্য আমি তো বললাম, ওরে বাবা, সেটাই গান তো আমি খুব আগেই শুনেছি, ভালোই। তারপরে সেটা হলো প্রথম সাক্ষাৎ হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে। আর দ্বিতীয় সাক্ষাৎ, সেটা তো সাপ মোশন ছায়াছবি করার সময় হয়েছে আমার। সে গল্পটা আর একটু এগোলে বলবো। তখন আমি আরেকটু বড় হয়ে গেছি অনেকটাই, বছর 10 হবে তখন। কিন্তু আমি তার আগেই আমার প্রথম অধ্যায়ে, এই জীবনের এই প্রথম অধ্যায়ে বাঁশের কেল্লা ছায়াছবিতে আমি অভিনয় করেছিলাম। সেটা নিয়ে একটু বলি। আমি এখানে যে 7 বছর আমার তখন হয়তো বয়স, হ্যাঁ হবে 7 বছরই বয়স হবে। আমি এখানে রিসার্চের সময় থাকতাম এবং ওদের সঙ্গে একটুখানি গল্প করতাম, আর আমি নাটক পাড়ায় করতাম। বললাম না, আমি সিনেমা করেছিলাম দইওয়ালার পাঠ,
সেটা করেছি রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘরে। তাই নাটক নিয়েও আমার খুব ইন্টারেস্ট ছিল, নাটকও করতাম আমি। আর আশেপাশে পাড়ায় যে বললাম যে নাচও করেছি, সবই করেছি, আবৃত্তিও করেছি। পড়াশোনাটা আমার খুব একটা ভালো লাগতো না ছোটোবেলা থেকে, সব বাইরে বাইরে ঘুরতে ভালোবাসতাম, সেসব পরের কথা। তা আমাদের যেখানে যে রিহার্সাল দিতে আসে একদিন সলিলদা, আমি বলছি সলিল চৌধুরীর কথা, আপনারা তো সলিল চৌধুরী 100 বছর অনেক কথাই লিখলেন, আমি তো সামনে থেকে তাকে দেখেছি, তার গান শুনেছি এবং তার সুরে গান গেয়েছি, সেসব পরে বলবো। গান গেয়েছি মানে আমি নিজে গাইনি, গানে লিপ দিয়েছি, সেটা পরে বলছি। সেই সলিল চৌধুরী, সেই সলিল চৌধুরী একদিন দাদাকে ডেকে বললো, দেখে বলে এই শোন জয়ন্ত ভট্টাচার্য আমার দাদার নাম, বা আইপিটি এর সেই সলিল চৌধুরীর সমসাময়িক নাটকের অভিনেতা, পরিচালক এবং যে গল্প বা নাটক লেখা সবেতেই উনি ছিলেন। সেই উনি মানে আমার দাদাকে বললেন যে দেখ, সুধীর মুখার্জি, সেটা তখন 1951 হবে। সুধীর মুখার্জি একটা ছোটো ছেলে খুঁজছে, খুব মানে অভিনয় করতে হবে কিন্তু অনেকটা, কিন্তু লোক ছেলে পাচ্ছে না, এবং তার অনেক অনেক গান আছে, সব কিছু আছে, তুই দেখ তো, ওকে এই ছেড়ে তোর ছোটো ভাইকে নিয়ে চল না, তুই যাবি? একই রে, আমাকে এরম বলছে, তুই যাবি? আমি আমি বললাম হ্যাঁ, কেন যাবো না, আমি যাবো। তাহলে তোকে আমি বলে দিচ্ছি দাশুকে। দাশুও ছিল অ্যাকচুয়ালি, আমি পরে জেনেছিলাম দাশুদা, সে তো আমার বাড়িতে আসতো দাদার কাছে। আর দাশুদা গৌরীশঙ্কর বাবু অ্যাকচুয়ালি থাকতেন হচ্ছে ইয়েতে, শাঁখারিপাড়ায়, আর সেও ওই কাইপিটির সঙ্গে যুক্ত ছিলেন। সেই সেই মানুষটা গৌরীশঙ্কর দা, তার সঙ্গে যেতে বললেন আমাদের মা তো কিছুতেই না, কোথায় যাবে, কী করবে, কোথায় গিয়ে আবার ইয়ে করবে। তারপরে না একটা জায়গায় যাচ্ছে, তুমি বাধা দিয়ে না, ওকে ও চলে আসবে কিছুক্ষণের মধ্যেই, 1টার মধ্যে তুমি ওকে একটু পাউরুটি দুধ খাইয়ে দেও। আমি হ্যাঁ হ্যাঁ, পাউরুটি দুধ খাইয়ে দেবো। মা বলো ঠিক আছে, পাউরুটি দুধ খাইয়ে দেবো, দেরি করিস না। তো আজকে তো রোববার, অতএব ওর পড়াশোনারও ঝামেলা নেই, পরে তুই ওকে নিয়ে যেতে পারে। তারপর তো দাশুদা এলো, একটা চকলেট দিল আমাকে নিয়ে, তারপর নিয়ে গেল ওখান থেকে 15 উল্টো দিকে, যেখানে উত্তমদার বাড়ির জন্য বাস স্টপ, সেই বাড়ির জন্য যেতে গেলে বাস স্টপ যেটা, এবার 15 ঠিক উল্টো দিকে বাস স্টপ, সেই বাসটা সব উঠলাম। উঠে একটা ভালো জায়গায় পেয়ে গেলাম, রবিবার, আর সেসব তো আগেকার দিনের বাস, অতএব এইসব ভিড় হতো না, মোটামুটি ঠিক ছিল। তারপর ওর একটা জানলার ধারে বসে গেলাম, তারপর চলতে লাগলাম। চলতে চলতে বেশ খানিকটা গেলাম, তারপর আবার আটকে গেলাম, দেখলাম কুকু ঝিকঝিক, কুকু ঝিকঝিক করে সবাই আটকে গিয়েছে। একটা ট্রেন এলো, সেটা আবার পাস করে চলে গেল। তখন দাশুদা তখন খানিকটা পাশেই বসেছিল, বলে জানিস তো এখানে একটা ব্রিজ আছে, এই একটা লেভেল ক্রসিং আছে, সেই লেভেল ক্রসিংয়ে জন্য এটাকে আটকে দিয়েছি সব বাড়ি। অতএব সবাইকে এখন আটকে থাকতে হবে, ট্রেনটা পাস করা যাবে, কিছুক্ষণের মধ্যেই চলে যাবে, তারপর তুই চলে যাবে। এখন তো সেখানে আমাদের কি বলবো, যোধপুর পার্ক হয়ে গেছে, আরও কত কী হয়ে গেছে, তারপর তো সেটা অনেক কিছু হয়েছে। আমাদের সময় সব ছিল না, আমাদের সময় তো ভাগ হয়ে যেত, কারণ সেটা ছিল ঢাকুরিয়া। এই ঢাকুরিয়া যেতে গেলে কিন্তু ওই লেভেল ক্রসিং পার হয়ে যেতে হতো। তা গেলাম, তারপর ঢুকলাম ঢাকুরিয়া সেই বাড়িতে। মা দেখলাম বাড়িটা কনস্ট্রাকশান হচ্ছে, আরও কিছু কিছু জায়গায় সব কনস্ট্রাকশান চলছে। আমি বলছি 50-এর দশকের কথা, কনস্ট্রাকশান চলছে। সেই ঢাকুরিয়াতে পৌঁছে আমি ঢাকুরিয়ার বাড়িতে ঢুকলাম, তখনও রং হচ্ছে ঢাকুরিয়ার বাড়িতে।
শুনলাম এটা নাকি সুধীর মুখার্জির বাড়ি। ভালো কথা। তাহলে ঢাকুরিয়ায় দরজা দিয়ে উঠতে, সিঁড়ি দিয়ে উঠতে উঠতে চিৎকার শুনতে পেলাম সাহেবি গলা, মানে একটু গলা ভাঙা গলা, সাহেবি ইংরেজি টিংরেজি মিশিয়ে গলা। ডেভিড কোহেনের, পরে জেনেছিলাম ডেভিড কোহেন একজন অ্যাংলো ইন্ডিয়ান মানুষ। সে বলছে কাউকে যে উহার মাথায় মাটি চাপাও আর নীলের বিষ বুনিয়া যাও। তারপর ঢুকে দেখলাম, ওরে বাবা, আমি তো ভাবলাম কাকে কি বকাবকি মারামারি করছে। তারপর বললাম কী হচ্ছে বলে দেখ না দেখি। তারপর আমি উঠলাম, দাশুদা বললো চল চল ঘরে ঢুকে দেখলাম যে একটা বেল্ট নিয়ে দাঁড়িয়ে আছে, বেশ ফর্সা সাহেবের মতো দেখতে একটা লোক। পরে শুনেছিলাম তার নাম ডেভিড দা, আর ডেভিড কোহেন। তা ডেভিড দা হ্যাঁ সাহেবের মতো। তখন অবশ্য বেল্টটা খুলে, তখন মানে বেল্টটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আর জ্ঞানেশ দা, আমাদের জ্ঞানেশ মুখার্জি বাড়িতে বসে আছে। আর একজন এসে জ্ঞানেশের মাথায় একটু ম্যাসাজ করছে, আর ওনার ডায়ালগ হচ্ছে, হ্যাঁ ভালো করে মাটি চাপিয়ে দাও ওর মাথায়, আর নীলের বীজ বুনিয়ে দাও। তখন রিহার্সাল হচ্ছে না, তখন ওই রকম করছেন। আর একজন এসে ওই মাথায় একটুখানি ওই ইয়ের মতো, আমাদের পিয়াসার জনি ওয়াকারের মতো ম্যাসাজ করছে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা হচ্ছে রিহার্সাল চলছিল। ঢুকে দেখলাম বাবা, সবাই তো আমার চেনা, সব গণনাট্য সঙ্গের অভিনেত্রী একজনই ছিল, তো পরে বলছি আমি। আর সেখানে পৌঁছে আমি তো একদমই কী বলবো, যে একটু ঘাবড়ে গিয়েছিলাম। তারপরে ঠিক হয়ে গেল। তারপর বসে পড়লাম একটা কোনো দূরে, দেখলাম একজন দিদি রয়েছেন, দেখতে খুব সুন্দর দিদি বসে আছে, হয়তো রিহার্সালই দেবেন। পরে জেনেছিলাম তার নাম অনিতা গুহ। আমি যে ছবিতে অভিনয় করেছি সেই ছবিতে নায়িকা ছিলেন অনিতা গুহ। ডিবিউট, নিশ্চয়ই প্রথম ছবি সেটা ছিল। তারপর উনি বম্বে চলে যান, সেটা অনেক পরের কথা। তা সেই অনিতা দি ওখানে রয়েছে, আর কেউ ছিল না। আর সবাই সব রিহার্সাল করতে, ওই রিহার্সাল হতে হতে চললো। তারপরে দেখলাম ওখানে পাশের ঘর থেকে এসে ঢুকলেন একজন রোগা, খুবই রোগা মানুষ, নাম তার বিনু বর্ধন। পরে জেনেছিলাম উনি সহকারী পরিচালক সুধীর মুখার্জি, এবং পরে বিনু বর্ধন নিজেও ছবি করেছেন। সে কথা সব পরের কথা। বিনুদা ঢুকলো, আমি তো বিনুদাকে চিনতাম না, তাই একজন চিৎকার করে বলল, বিনুদা এই যে এনেছি ছেলেটিকে। বিনুদা বললে, এটা বসো। পাশের ঘর থেকে একটা আপেল এনে আমার হাতে দিয়ে বললো, একটু খা। তারপরে বললো, তোকে একটা রিহার্সাল দিতে হবে, আর এই দিদিটার সঙ্গে রিহার্সাল দিতে হবে, তুই এটা একটু বুঝে নি। বলে আর একজনকে ডেকে বললো যে এই রিহার্সালটা বুঝিয়ে যেত। তা আমি বুঝলাম না, ঠিক আছে করে দেবো। তো একদম স্মার্ট ছিলাম সে সময়, এই নিয়ে কোনো ব্যাপার ছিল না, অল্প বয়স তো, একদম শিশুর ফল। তা আমিও ঠিক আছে করে দেবো। তা বললো, সেইরকম একটা জায়গায় আমাকে বললো, যাক তুই দৌড়াতে যাচ্ছিস, সেই সময় এই অনিতা, আমি ঠিক আছে অ্যালার্ম করে নিস, অনিতা তোকে বলবে যে এই তোর কেশবদা কোথায় রে, কেশবদার সঙ্গে একটা কথা আছে, স্কুলের পাশে আসতে, তাহলে আমি ওর সঙ্গে দেখা করব, খুব দরকার। তখন আমি বললাম, না কেশবদা, আমার ডায়লগটা ছিল, কেশবদা তোমার সঙ্গে দেখা করবে না, কেশবদা তো বলেছে না তোমার সঙ্গে একদম, তুমি যে কুঠির সাহেবের বই হতে যাচ্ছ, সেই জন্য আর কেশবদা তোমার সঙ্গে কোনো কথাবার্তাই বলবে না। কুঠির সাহেব বলতে মানে কুঠির নায়েব আর কি, সাহেব বলছি না, কুঠির নায়েব, মানে কুঠির নায়েবের সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল তার, সেই জন্য বোধহয় বলেছিলেন। কিন্তু প্রেমটা ছিল কেশবদার সঙ্গে। আর কেশবদার অভিনয় করেছিলেন অনুপ কুমার, এবং তাতে তিনি নায়কই করেছিলেন। ইট ওয়াজ এ ডিবিউট অ্যাজ এ নায়ক, হিরো, অনুপ কুমার। জাস্ট হাসির পাঠ করার জন্য, সাইড পার্ট ছিল না, একদম নায়ক পার্ট ছিল, এবং সেটা ছিল সিরিয়াস নায়কের পার্ট। সেসব পরে বলবো। তা সেই রিহার্সালটা আমাকে দেখিয়ে দিল, 2-3 বার করলাম। তারপরে
বিনীতা বললো, খুব ভালো করেছিস, খুব ভালো করেছিস। আমি তো তখন অ্যাপেলটা খেতেই ব্যস্ত ছিলাম। তা আমি ওসব অভিনয় করার পর আমার তখন বললো যে ঠিক আছে, তুই তাহলে এবারে তোকে দাশুদা নিয়ে যাবে, মানে গৌরীশঙ্কর নিয়ে যাবে বাড়িতে, তুই একটু ওয়েট করে, রিহার্সালটা শেষ হোক। তারপর রিহার্সাল চলতে লাগলো বহু ভাবে। আর অনিতাদির সঙ্গে আমার গল্প করতে লাগলাম একটু। তাই অভিনয় করতে করতে অনিতাদি তখন প্রথম খুব আড়ষ্ট ছিলেন। তাই অনিতাদিকে বিনুদা বললেন, অনিদা তুমি শাড়ির খোঁটাটা, শাড়ির আঁচলটা এরকমভাবে পাকাচ্ছিলে কেন, তুমি কি নার্ভাস ফিল করছিলে? তখন অনিতাদি বললো, না না, আমি নার্ভাস ফিল করিনি, ওটা আমার হ্যাবিট একটা, আমি এরকমই করি। তখন বিনীতা বললো, তাহলে এটা তোমার হ্যাবিট, তাহলে ঠিক আছে, তুমি তাই করো, ওইভাবেই তুমি যদি অভিনয় করতে চাও করো, আমার কোনো আলার কিছু নেই। সুধীরদা একটু যদি বলে অন্য কথা, তাহলে তো তুমি সেটা বুঝিয়ে দেবে। তখন বুঝলাম যে সুধীরদা ওখানে, মানে সুধীর মুখার্জি তখনও আসেনি সেখানে ছিলেন শুধু বিনুদা। আর বিনুদা অ্যাকচুয়ালি সুধীরদার একদম প্রধান সহকারী পরিচালক ছিলেন। ফলে বিনুদাই একটা বলা যায়, যদি আমাকে টেস্ট করে ঠিক ইয়েস বলে, তাহলে তো সুধীরদার ইয়েস বলবেই। তারপর সুধীরদার সঙ্গে আমার অনেক আলাপ, অনেক পরিচয়। আর আমাদের এই ছবিটা, বাঁশের খেলা ছবিটা ছিল একদমই আউটডোর শুটিংয়ে 1951-এ আউটডোর শুটিংয়ে বনগাঁ অঞ্চলে তিতুমিরের কে ব্যাকগ্রাউন্ডে রেখে এই বাঁশের খেলা ছবিটা লিখেছিলেন মনোজ বসু। মনোজ বসু লিখেছিলেন। আর চিত্রনাট্য তো এমন একজন লোক করেছিলেন, আপনারা সবাই জানেন। এই বাঁশের খেলার চিত্রনাট্য করেছিলেন আমাদের সুনীতি কুমার চট্টোপাধ্যায়। চিত্রনাট্য, ডায়ালগ সবই সুনীতি কুমার চট্টোপাধ্যায়। আমি তো জানতাম না, কোনো বুঝিনি, বড় হয়ে বুঝেছি যে সুনীতি কুমার চট্টোপাধ্যায় কী মানুষ এবং বাংলা সাহিত্যে তার কী অবদান, তো পরে শুনেছি আমি এবং দেখেছি। আমি যখন সারা বা উনি গিয়েছিলেন একবার বনগাঁতে শুটিং করছিলাম আমি, তখন উনি গিয়েছিলেন, বেশিরভাগই উনি ছিলেন ওখানে। তিনি সেই সুনীতি কুমার চট্টোপাধ্যায়, তাকে রাখা হয়েছিল চিত্রনাট্য শুধু না, দেখাশোনা করারও, কোথাও কোনো ডায়ালগের ভুল ভালো করছে কিনা। আর ছবিটা হয়েছিল একদমই আউটডোরে, খুব কয়েকটা মানে ছবির অংশ ইনডোরে করা হয়েছিল। আর সেই ইনডোরে করার কারণ একটাই, আমার পিছনে আর অভিনয় করেছিলেন শিশির ভাদুরী খ্যাত প্রভা দেবী। আপনারা প্রভা দেবীকে নিশ্চয়ই চেনেন, ঋত্বিক ঘটকের বই যখন দেখেছেন, ঋত্বিকদার সিনেমাগুলো যখন দেখেছেন প্রভা দেবী সেখানে সবসময় আছে। প্রভা দেবী কিন্তু গণনাট্য সংঘের সঙ্গে যুক্ত ছিলেন এবং প্রভা দেবীকে নিয়ে গণনাট্য সংঘের একটা গর্বও ছিল যে শিশির ভাদুরী সীতাকে তারা এখানে রেখেছেন, প্রত্যেকটি নাটকের সিনেমাতে রেখেছেন। ঋত্বিকদা যখনই পেয়েছেন দরকার স্ত্রী চরিত্রে নিয়েছেন, একদমই অবশ্য স্ত্রী চরিত্র তখন তো আর অনেক বয়স হয়ে গেছে, এমনই বয়স হয়ে গেছে, কিন্তু অসম্ভব ভালো অভিনেত্রী ছিলেন তিনি। তার বয়স হয়ে গেলেও তার যে অভিনয় অপূর্ব। আমার সঙ্গে উনি অভিনয় করেছেন, ও অনেক মজা আছে ওতে, আমি মজা করেছিলাম, আর উনি একদম সিরিয়াস অভিনয় করেছিলেন। তাই প্রভা দেবী আজ আর নেই, আজকে এরা কেউ নেই, যারা আমার বয়স হয়ে গেছে 82 বছর, এরা কেউ নেই, চলে গেছে। সব স্মৃতি আমার এখন ভেসে ভেসে উঠছে মাঝে মাঝে, কারণ আমার তো স্মৃতি ছাড়া কিছু নেই।